সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রসঙ্গ হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইমরান খান, একজন আন্তর্জাতিক ক্রিকেটার, পাকিস্তান ক্রিকেটের সাবেক অধিনায়ক, যার হাত ধরে পাকিস্তান একবার বিশ্বকাপের স্বাদ পেয়েছে। তো পরবর্তী জীবনে পাকিস্তানের তেহরিক ইনসাফ নামক যে রাজনৈতিক দল বর্তমানে ক্ষমতায় আছে, পাকিস্তানের 22তম প্রধানমন্ত্রী হিসাবে এই মুহূর্তে ক্ষমতায় আছেন সেই আমাদের আলোচিত ইমরান খান। এখন ইমরান খান আজকে আলোচনার বিষয়, এটা একটা কারণ আছে। মুসলিম বিশ্বের যারা আছেন, আহ, আপনারা অনেকেই জানেন নিশ্চয়ই যে জর্ডান ভিত্তিক একটা গবেষণা সংস্থা বা একটা সংস্থা যারা আছে তারা দ্য মুসলিম 500 নামে একটা প্রোগ্রাম করেন প্রতি বছর। সেইখানে সারা বিশ্বের 500 জন ক্ষমতাধর মুসলমান নেতৃত্ব বা ব্যক্তিত্ব যারা আছে প্রতি বছর, তারা ওইখান থেকে প্রতি বছর 500 জনের নাম প্রকাশ করেন। তো এবছরও আপনার তারা এই সংস্থাটা হচ্ছে জর্ডানের একটা গবেষণা সংস্থা, অথবা ধরেন যারা এইভাবে এই ক্রাইটেরিয়াতে আসলে ভাগ করেন। তো সংস্থার নাম হচ্ছে জর্ডানের আম্মান ভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ। এটা হচ্ছে আপনার দ্য মুসলিম 500 নামে ব্যক্তিদের তালিকা তৈরি করেন। তো সেই তালিকায় এবছর 2020-19-এ আপনার মুসলিম ম্যান অফ দ্য ইয়ার এটা আপনার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী এবং সাবেক ক্রিকেটার ইমরান খান। আর যিনি প্রথম হয়েছেন তিনিও পাকিস্তানের একজন তাকি ইসলাম মনে হয় ওনার নাম, কি যেন আমার সঠিক খেয়াল নাই, ইমরান খানের একটা খেয়াল আছে। ওই লিস্টে ইমরান খানের স্থান হচ্ছে 16তম। এখন আমার এই কথা শুনে যারা অনেকেই অধিকাংশ ভারতীয় ভাইরা আমাকে দেখেন, দাদারা দেখেন, তো অনেকের একটু গায়ে লাগবে বা অনেকের একটু খারাপ লাগবে। কারণ হচ্ছে যে আপনি ভারতের নাগরিক, আর সেকেন্ড হচ্ছে যে ইমরান খান যেহেতু এটা মুসলিমদের একটা বিষয়, অনেকে আছেন যারা অনেক ভালো মেন্টালিটির, অনেক পজিটিভ ফিডব্যাক থিঙ্ক করেন, যেটা ভালো সেটাকে ভালো স্বীকার করেন। আবার অনেকে আছেন একটু আসলে কট্টরপন্থী মেন্টালিটির মানুষ, তাদের হয়তো একটু খারাপ লাগতে পারে। তো তারপরেও আমি ইমরান খান সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি, সিদ্ধান্ত আপনার, আপনি আসলে সেটাকে কতটুকু অ্যাচিভ করবেন। ইমরান খানের ব্যাপারে কথা বলার আগে আপনার আমাদের একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, যে ইমরান খানের জায়গায় যদি আমি আমাকে নেই, আপনি আপনাকে নেন, বা নরেন্দ্র মোদীর জায়গায় আপনি যদি আপনাকে নেন বা আমি আমাকে নেই, আমরা আসলে তাদের জায়গায় গেলে কি করব? আমি আপনি একজন সাধারণ মানুষ হিসাবে যে কোনো কথা যতটা সাবলীল সহজভাবে বলে দিতে পারি, কিন্তু যিনি একজন দেশের প্রধানমন্ত্রী হন, তার উপরে যে দায়িত্বভার থাকে, তার উপরে তার যে গোটা সমাজ দেশ জাতি তাকিয়ে থাকে, তখন তিনি আমার আর আপনার মতন এত ফ্রিডম নিয়ে কোনো কথা বলতে পারেন না। তো ইমরান খানকে দ্য মুসলিম ম্যান অফ দ্য ইয়ার নির্বাচিত করার দুইটা কারণ। আপনার এই গবেষণা যেই সংস্থা আছে, গবেষণা না মানে সঠিক এই তালিকা যারা তৈরি করেন, তাদের যিনি চিফ এডিটর প্রফেসর অধ্যাপক শেফুলি, তিনি বলেছেন যে ইমরান খানকে কেন ম্যান অফ দ্য ইয়ার নির্বাচিত করা হচ্ছে দুইটা ক্রাইটেরিয়াতে। একটা হচ্ছে যে ভারতের সাথে বাণিজ্য এবং শান্তি রক্ষায়, ইভেন আপনার যেই প্রচেষ্টা তার, ইভেন কাশ্মীর বিরোধে, কাশ্মীর নিয়ে তার যে অবস্থান, সেটা একটা ক্রাইটেরিয়া ধরা হয়েছে। আর পাকিস্তানের যে ভঙ্গুর অর্থনীতি আছে, আপনারা জানেন পাকিস্তানের অর্থনীতি এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের থেকেও খারাপ। অনেকে এটা জানেন কিনা জানি না, আর ভারতের থেকে তো অনেক খারাপ। তো সেই অর্থনীতিকে চাঙ্গা করার জন্য ইমরান খান যে চ্যালেঞ্জিং প্রকল্পগুলো মোকাবেলা করছেন, সারা বিশ্বের কাছ থেকে চেষ্টা করছেন, সেই কারণে তাকে আসলে মুসলিম ম্যান অফ দ্য ইয়ার নির্বাচিত করা হয়েছে। তো এখানে আরেকটা বিষয় আছে, যে অনেকে ভাবতে পারেন জর্ডানের এটা আসলে হয়তো মুসলমানদের সেই কারণে করছে। আপনারা জানেন যে টাইমস অফ ম্যাগাজিন যেটা আছে, টাইম ম্যাগাজিনের, যেটা আমেরিকার একটা বিশ্বের যারা প্রভাবশালী 100 জন ব্যক্তিত্বের একটা তালিকা প্রকাশ করে, সেইখানেও কিন্তু এবছর ইমরান খানের কিন্তু সেই প্রভাবশালী 100 জন ব্যক্তির মধ্যে ইমরান খান কিন্তু স্থান দখল করে নিয়েছিলেন। খুবই অল্প সময় ইমরান খান আপনার সারা বিশ্বে তিনি তার পরিচিতিটা নিয়েছেন। এখন একজন বাংলাদেশি হওয়ার পরও আমি কেন ইমরান খানের পক্ষে কথা বলছি বা তার এই বিষয়টা আলোচনায় আসছে, অনেকে নিশ্চয়ই ভাবতে পারেন যে পাকিস্তানের সাথে যুদ্ধ করেই তো আমরা স্বাধীনতা অর্জন করেছি। জি ঠিক আছে, পাকিস্তানের সাথে, পাকিস্তান দেশটার প্রতি প্রতিটা বাঙালির নফসে, তারপর হচ্ছে অন্তরে, মনস্তাত্ত্বিক জগতে কিছুটা ঘৃণা জমা থাকবে, সেটা যতদিন বাংলাদেশ নামক দেশটা জীবিত থাকবে। কারণ হচ্ছে আমরা প্রতি বছর যখন স্বাধীনতা দিবস পালন করব, বিজয় দিবস পালন করব, এই পাকিস্তানের বা পাক হানাদার বাহিনীর নির্মম নির্যাতনের কথা প্রতিটা জায়গায় উঠে আসবে। তবে আমি একটু আধুনিক মন মানসিকতার মানুষ, আমি মনে করি যে
পাকিস্তানের ওই যে গভর্নমেন্ট ছিল তাদের সাথে আমাদের যথেষ্ট রাগ আছে, পাকিস্তানের প্রতিও সামান্য মনে অবশ্যই ক্ষোভ আছে। তবে ইমরান খানের জায়গাটা আমি একটু অন্যরকম ভাবে দেখি। কারণ হচ্ছে যে ইমরান খান কিন্তু বেসিক্যালি একজন রাজনীতিবিদ না। তিনি আপনার ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পরে পাকিস্তানের যেই কি বলে যে সামরিক শাসন, ভারত পাকিস্তানের মধ্যে যে একটা দ্বন্দ্ব, এগুলা আপনার টেক কেয়ার করার জন্য বা হ্যান্ডেলিং করার জন্য তিনি একটা সময় কিন্তু রাজনীতিতে আসেন। কিন্তু চিরাচরিত নিয়মে যখন ক্ষমতায় যায় তখন দেশের মানুষের মেন্টালিটির দিকে তাকালে তখন তাকে ওই চেয়ার থেকে, প্রধানমন্ত্রীর চেয়ার থেকে অনেক বিতর্কিত কথা বলতে হয়, যেটা আমি আপনি হয়তো আমরাও সেম কোয়ালিটির কাজটাই করব। তারপরে ইমরান খান দেখা গেছে যে সবকিছুর বাইরে পাকিস্তানের পূর্ববর্তী যে প্রধানমন্ত্রীগুলো ছিল তাদের তুলনায় কিছুটা ডিফারেন্স মেন্টালিটির মানুষ, যার কারণে আমি ওনাকে পছন্দ করি। আর তার মানে এই না যে আমি আসলে পাকিস্তানের সাপোর্টার, আমাকে আবার ভুল বুঝবেন না। আমি ভারতের সালমান খানকে পছন্দ করি। আপনি দেখেন যে সালমান খানের বজরঙ্গি ভাইজানে সালমান খান যেই ভূমিকাটা নিয়েছে, বাস্তবিক পক্ষে যদি কালকে সালমান খানকে ভারতের এই যে প্রধানমন্ত্রী করে দেওয়া হয়, তাহলে কি তিনি তার ছবির সেই ক্যারেক্টারটা বাস্তবে এসে এটা কি মানে করতে পারবে? পারবে না। সেটা আমাদের ভারতের মানুষ বলেন, বাংলাদেশের মানুষ বলেন, তারা করতে দিবে না। আর সালমান খানও তখন করবে না, তখন তিনি পলিটিক্যালি চিন্তা করবেন। যখন আমরা ফ্রিডমলি চিন্তা করি সাধারণ মানুষ হিসেবে, সেটা এক ধরনের থিঙ্কিং হয়, আর যখন রাজনৈতিক চিন্তায় যাই সেটা আলাদা হয়ে যায়। তো ইমরান খানের ক্ষেত্রেও যে ব্যতিক্রম হবে তা না, খুবই স্বাভাবিক। তিনিও কিন্তু সেই চিরাচরিত নিয়মের মধ্যেই পা রেখেছেন। কতটুকু সফল হয়েছেন, কতটুকু বিফল হয়েছেন সেটা আপনারা স্টাডি করবেন, আমি সেই স্টাডির দিকে যাচ্ছি না। তবে আমাদের আলোচনার টপিক যেহেতু মুসলিম ম্যান অফ দ্য ইয়ার, সেটার জন্য তিনি আসলে কতটুকু যোগ্য ছিলেন। এই মুহূর্তে আপনার মুসলিম বিশ্বে যেই কি বলে যে দেশগুলো আছে, সেই দেশগুলোর মধ্যে যারা মোটামুটি আপনার মুসলমানদের নিপীড়নের ব্যাপারে কথা বলেন বা মুসলমানদের ব্যাপারে একটু আগ্রহী আছেন, তার মাঝে কিন্তু ইমরান খান কিন্তু সত্যি সত্যি আছেন, এটা বলতে হয়। যদিও কাশ্মীর ব্যাপারে নিয়ে আমার একটু সামান্য দ্বিমত আছে, ইমরান খানের স্ট্র্যাটেজিক যে অবস্থান আছে সেটা আমি আমার আগের ভিডিওগুলোতেই বলেছি। আর আছেন আপনার তুরস্কের এরদোগান সাহেব। তো তুরস্ক নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি, আজকে রাতে অথবা কালকে আপলোড করব। এরদোগান সাহেবের এই তুরস্ক দেশটা, অনেকে এরদোগান সাহেবের খুব অন্ধভক্ত, বাট আমি কিন্তু ওনার অন্ধভক্ত না, সত্যি কথা যেটা। কারণ ওনার লাইফ স্টাইল, তুরস্কের যেই মুসলমান যারা আছে তারা কতটুকু আসলে মুসলিম প্র্যাকটিস করে, আপনি এখানে অনেক কিছু জানার আছে। শুধু এরদোগান সাহেবের একদিক দেখে আপনি তাকে বিবেচনা করলে হবে না। তারপরেও তুলনামূলকভাবে তিনিও যথেষ্ট অ্যাক্টিভ মুসলমানদের জন্য। কিন্তু আরেকটা তথ্য হচ্ছে যে সিরিয়ার উপরে আপনার তুরস্কের যে সেনাবাহিনী, তারা কিন্তু আক্রমণ শুরু করেছে গত 2 দিন। এই পর্যন্ত 1000 মানুষ কিন্তু মরে গেছে। আমেরিকার সৈন্য প্রত্যাহার করার পর থেকেই আপনার সেখানে কিন্তু আক্রমণ চলছে। তো এগুলোও এখন আলোচনার বিষয় আসবে, ঠিক আছে? তো আমাদের আলোচনার বিষয় ওইটা না, আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে মুসলিম ম্যান অফ দ্য ইয়ার হিসেবে ইমরান খান কেন আসলে নির্বাচিত হয়েছেন। তো এদিক থেকে দেখা গেলে আপনার ইমরান খানকে ওভারঅল যদি আমি মার্কিং করি, আমি 100তে ওনাকে আসলে 75/80 দিতে পারি। আমি শতভাগ দিব না, কারণ মানুষ হিসেবে ওনার অনেক জায়গা আছে যেগুলোতে আমাকে মার্ক কাটতে হবে। আর সেকেন্ড হচ্ছে যে কি বলে যে ভারতের সাথে পাকিস্তানের সাথে যে মানে শত্রুতার যে একটা তকমা নিয়ে আছে এটা দুইটা দেশ, সাধারণ মানুষদের মধ্যে কিন্তু এটা নাই। তো আমার মনে হয় যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা যদি চায়, তারা যদি আসলেই চায় যে ভারত পাকিস্তান এই শত্রুতাটা থাকবে না, 1 সপ্তাহের ভিতরে এটা আপনার করা সম্ভব। 1 সপ্তাহ। তবে ওই যে আমার আপনার মতো যারা সাপোর্টার আছি, যে বাংলাদেশি আছি, ভারতীয় আছি, পাকিস্তানি আছি, তারা কিন্তু আসলে এই কাজগুলোকে আমরা সহজে সফল করতে দিব না। আপনি এটা মনে রাখেন। কালকে যদি নরেন্দ্র মোদী বলে যে পাকিস্তানের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক হবে, আপনার কি ধারণা যে সারা ভারতবর্ষের যত মানুষ আছে সবাই এটাকে হাসি মুখে মেনে নিবে? বা পাকিস্তানের যারা যত মানুষ আছে সবাই হাসি মুখে নিবে? না। আমাদের মধ্যে দুইটা শ্রেণী আছি। একটা শ্রেণী আছি যারা রাজনীতি নিয়ে ব্যবসা করি, যারা ভারত পাকিস্তানের এই বৈরিতা নিয়ে ব্যবসা করি, তারা কিন্তু সেটা কখনো হইতে দিবে না। আর যার কারণে পাকিস্তানের ক্ষমতায় যিনি থাকেন বা ভারতের ক্ষমতায় যিনি থাকেন, তিনি কিন্তু ক্লিয়ারলি কাজ করতে পারবেন না। তবে হ্যাঁ, নরেন্দ্র মোদী সম্পর্কে একদম স্পষ্ট কথা, তিনি যথেষ্ট ভালো হিন্দু, ভালো হিন্দুত্ববাদী সরকার, বাট মুসলিমদের ব্যাপারে তিনি এবং বিজেপি সরকারের যে বড় বড় নেতারা আছেন, অমিত শাহ থেকে শুরু করে অনেক, আদিত্য যোগীনাথ থেকে শুরু করে আপনার অনেক, তার যতগুলো মন্ত্রী আছে সবাই কট্টর মুসলিম বিদ্বেষী। এটা কিন্তু সত্যি। এর আগে ভারতে যতগুলো সরকার ছিল, আমি মুসলমানদের বিরুদ্ধে তাদের এই অবস্থান দেখিনি। ইভেন আমি পশ্চিমবঙ্গের যিনি আছেন মুখ্যমন্ত্রী মনে হয়, এই যে মমতা, উনিও কিন্তু দেখেছি যথেষ্ট পজিটিভ ফিডব্যাকের মানুষ। তো সেই জায়গা থেকে তারা কিন্তু আপনার ভারতের এই বর্তমান বিজেপি সরকার কিন্তু মুসলিম বিদ্বেষী সরকার, যার কারণে ইমরান খান বিভিন্ন সময়
আপনার মুসলমানদের নামে হোক যেভাবে হোক প্রসঙ্গটা কিন্তু এইভাবে আনেন, যার কারণে সারা বিশ্বের কাছে তিনি এই কাশ্মীর ইস্যুর ব্যাপারটা নিয়ে কিন্তু দৌড়াদৌড়ি করেছেন। সো যখন এই বছর এই তালিকাটা করা হচ্ছিল সেই জায়গাতে কিন্তু তিনি তার র্যাঙ্কিংটা বাড়িয়ে নিয়েছেন। তারপরও ব্যক্তি ইমরানকে আপনিই দেখতে পারেন, আমার সাথে আপনার দ্বিমত হতে পারে, আপনার সাথে আমার থিঙ্কিংটাও আলাদা হইতে পারে, তবে গঠনমূলক মন্তব্য করবেন যে আসলে তিনি এই ক্রাইটেরিয়ার জন্য কতটুকু যোগ্য ছিলেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।